অকপটে বলা স্বীকারোক্তিতে নীলের চোখের কার্নিশ বেয়ে ঝরল এক ফোঁটা আনন্দ অশ্রু, যেখানে মিশে আছে একরাশ পূর্ণতা। রাত তখন 12টা কি 1টা। গভীর রাতেও ঘুম না আসায় বিরক্ত লাগছে বেশ। বিছানা ছেড়ে উঠে বসলো রাফা। গলাটাও বেশ শুকিয়ে এসেছে। বেডসাইড টেবিলে হাঁচড়ে দেখলো আজ পানির পাত্রটা অনুপস্থিত, তাই ভাবলো নিচতলা যাবে একবার পানি আনতে। যেই ভাবনা সেই কাজ। বিরক্তি নিয়ে বিছানা ছাড়লো রাফা। সারা বাড়ি নিঝুম অন্ধকারে ডুবে আছে, কেবল করিডোর দিয়ে চিমচিমে কিছু নাইট ল্যাম্পের আবছা আলো এক মায়া তৈরি করেছে। রাফা পা চিপে চিপে সিঁড়ি দিয়ে নিচের তলায় নামলো। কিচেনের দরজার কাছে আসতে বুকটা কেমন ছ্যাদ করে উঠলো তার। অন্ধকারে কিচেনের ভেতর থেকে কেমন একটা খসখস শব্দ ভেসে আসছে। রাফা ভাবলো কোনো চোর টোর ঢুকলো না তো। সাহসে ভর দিয়ে সে কিচেনে পা বাড়িয়ে দেখলো দেয়ালের সুইচবোর্ডটায় হাত রাখতে যাবে, ঠিক তখনই টের পেল তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে শরীরে রক্ত হিম হয়ে এলো রাফার। সে সর্বশক্তিতে চিৎকার করতে যাবে, কিন্তু শব্দটা গলা দিয়ে বের হওয়ার আগেই একজোড়া শক্ত এবং শীতল হাতের তালু তার মুখের সজোরে চেপে ধরল। পরক্ষণে এক প্রবল চানে তারকে পেছনের দেয়ালের সাথে চেপে ধরলো সে আগন্তুক। অন্ধকারে রাফা শুধু তার দেহের ভারী গঠন আর তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারছে। আতঙ্কে রাফার চোখ দুটো বন্ধ হয়ে এলো। হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। উস! অন্ধকারে খুব পরিচিত একটা কণ্ঠস্বর কানে বাজতে রাফা চমকে উঠে চোখ মেলল। পরক্ষণে পাশে থাকা অন্য হাতটি দিয়ে আগন্তুক কিচেনের আলোটা জ্বালিয়ে দিল। তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে গেল রাফার। দৃষ্টি সইতেই সে দেখল সামনে আর কেউ নয়, একগাল দুষ্ট হাসি নিয়ে দাঁড়িয়ে আছে নিহিত। রাফা রাগে ক্ষোভে নিহিতের হাতটা নিজের মুখ থেকে সরিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি? তোমার কাণ্ডজ্ঞান বলে কি কিছু নেই? আমি তো হার্ট অ্যাটাক করতাম। নিহিত একটু না দমে বরং আলগোছে রাফার মুখের দিকে ঝুঁকে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের কৌতুক। সে ফিসফিস করে বলল, বাঘিনীর গর্জনের গল্প শুনেছি, কিন্তু তোর এই ইঁদুরের মতো ভয় পাওয়াটা না দেখলে বিশ্বাস করতাম না মিস রাফা। এই মাঝরাতে অন্ধকার রান্নাঘরে তুমি ভূত সেজে কি করছিলে শুনি? নিহিত একটা আপেল হাতে নিয়ে কামড় বসে ক্যাজুয়ালি বলল, খিদে পেয়েছিল, কিন্তু তোর এই রণচণ্ডী রূপ দেখে তো আমার পেটের ইঁদুরগুলো এখন গর্তে ঢুকে পড়েছে। তা তুই কেন এসেছিলি আমাকে খুঁজতে? রাফার মুখটা রাগে লাল হয়ে গেল। সে তোতলামি করে বলল, আপনাকে খুঁজতে যাব কেন? আমি পানি খেতে আসছিলাম। আপনি একটা আস্ত জঙ্গলি। জঙ্গলি? বাহ, বাঘিনী যে এখন গালিগালাজেও নেমেছে এর দেখছি। তা মিস রাফা, মাঝরাতে পানি খাওয়ার নাম করে রান্নাঘরে এসে পরপুরুষের গায়ের উপর আশ্রে পড়াটা কোন দেশের ভদ্রতা শুনি? আছড়ে পড়েছি মানে? তুমি তো আমাকে দেয়ালের সাথে সেটে ধরেছিলে। আর পরপুরুষ মানে কি? হ্যাঁ, কি মিন করতে চাইছো? তুমি কি একদম ধুয়ে খেয়েছো? নিহিত এক পা এগিয়ে এসে রাফাকে আবারও কোণঠাসা করে ফেলল। নিচু স্বরে বললাম, তুই ছোটবেলায় যখন আমার সাইকেলের চাকা লিক করে দিয়েছিলি, তখন তুমি কোথায় ছিল? আসুন, দূর ধরতে না পারিস, অন্তত আয়নায় নিজের চেহারাটা গিয়ে দেখ। ভয় তো মুখটা একদম চুনো হয়ে গেছে। রাফা সজোরে নিহিতকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলল, তোমার মুখ দর্শন করার চেয়ে আয়নায় নিজের ভূত দেখা ঢের ভালো। সরুন আমার সামনে থেকে, পানি খেয়ে বাঁচি। নিহিত গ্লাসটা টেবিলের উপর একটু দূরে সরিয়ে রেখেই বলল, হুম, এত সহজে না। আগে বল, কাল সকালে আমার জন্য কফি বানিয়ে দিবি কিনা বল। দিবি বললে তবেই পানি পাবি। কফি নাহি, আপনার মতো অসভ্য লোকের জন্য আমি কফি বানাবো? তার চেয়ে বিষ ঢেলে দেওয়া ভালো। ঈদ শব্দ করে হেসে উঠল। সেই হাসিতে সারা রান্নাঘর যেন গম গম করে উঠল। সে রাফার খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিষ দিলেও তোর হাত থেকেই খাবো অর্ধাঙ্গিনী। ও থুরি হবু বাঘিনী, এখন পানি খেয়ে তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমা, নাহলে ডার্ক সার্কেল পড়লে কাল সকালে বাচ্চাগুলো তোকে দেখে ভয় পাবে, ভাববে ডাকুলা এসেছে।
বলেই নিয়ে হাতের আপেলটা নাচাতে নাচাতে শীষ দিতে দিতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রাফা সেদিকে তাকিয়ে রাগে পা ঠুকলো। এই লোকটা কি কোনোদিনও মানুষ হবে না? রাগে গ্লাসটা তুলে এক ঢোক পানি খেয়ে সে বিড়বিড় করল, দাঁড়ান মিস্টার নিহিত, কালকের কফিতে যদি লবণের বন্যা না বইয়ে দিয়েছি তবে আমার নামও রাফা না। রাতের নিস্তব্ধ পরিবেশ। নিউ ইয়র্কের ব্যস্ত শহরের বুকে পেন্ট হাউসের এই বিশাল ব্যালকনিটা যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। নিচে নাগরিক কোলাহল স্থিমিত হয়ে এসেছে, আর উপরে কালো মখমলের মতো আকাশে জ্বলজ্বল করছে অগণিত নক্ষত্র। আর যেন আকাশের তারাদের সভা বসেছে। ব্যালকনির প্রশস্ত কাউচে নীল আর তিহু পাশাপাশি বসে আছে। তিহুর পরনে এখনো সেই নীল শাড়িটা, যার চাঁদের আলোয় এক মায়াবী রূপ ধারণ করেছে। তিহু এতক্ষণে এক মনে আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজের সৌন্দর্য উপভোগ করছিল। হঠাৎ নীল তিহুর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তিহুর নরম আঙুলগুলো একে একে উঁচিয়ে সে আকাশের দিকে ইশারা করল। খুব মনোযোগ দিয়ে তিহুর আঙুল ধরে ধীরে ধীরে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা গুনছে। সে ফিসফিস করে বলছে, 1 2 3। ওই যে দেখো অর্কিড। কোনো উত্তর দিল না। সে মন্ত্রমুগ্ধের মতো তারাদের দেখছিল ঠিকই, কিন্তু নীলের ছোঁয়ায় তার পুরো অস্তিত্ব তখন এক অন্যরকম বিদ্যুৎ খেলে যাচ্ছে। সে আলতো করে মাথা ঘুরিয়ে নীলের দিকে তাকালো। রূপালী জ্যোৎস্না নীলের তীক্ষ্ণ নাসিকা পল্লবে আর চোয়ালের ভাঁজে এসে পড়েছে। তার সেই নেশাক্ত চোখ দুটো এখন তারাদের খুঁজে ব্যস্ত। নীল এমন শিশুরূপ আচরণ তিহুকে অবাক করলো। যেন মানুষটা দিনের আলোয় গভীর মেজাজে দুর্ধর্ষ এক পলিটিশিয়ান, তেমনি রাতের এই নির্জনতায় সে কতটা সরল। নীলের গভীর মনোযোগ লক্ষ্য করে তিহুর ঠোঁটে কোণে একসাথে হাসি ফুটে উঠল। সে অপলক দৃষ্টিতে নীলের মুখের দিকে চেয়ে রইল। নীল হঠাৎ করে খেয়াল করলো পাশে থাকা মানুষটি একদম নিশ্চুপ। সে আঙুল গোনা থামিয়ে ঘাড় ঘুরিয়ে তিহুর চোখের দিকে তাকাতে থমকে গেল। দুজনের দৃষ্টি অঘোষিত মিলন ঘটল সেই তারাময় আকাশের নিচে। নীল মৃদু হেসে বলল, কি দেখছেন ম্যাডাম? তিহু লাজুক হাসলো। নীলের হাতের উপর একটা হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, আকাশের তারা তো সবাই দেখে নেতা সাহেব, কিন্তু এই পলিটিশিয়ানের মনের ভেতরের আকাশটা দেখার ভাগ্য কজনের হয়? নীল কিছু করে স্তব্ধ হয়ে চেয়ে রইল। তারপর তিহুর হাতটা টেনে নিয়ে নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালো। সে স্পর্শে রাতের নিস্তব্ধতা যেন আরো গভীর হলো। তিহু চোখ বুঝলো আবেশে। এভাবেই অতিবাহিত হলো প্রতিটা মুহূর্ত খানেক। হঠাৎই নীল তিহুর কাঁধে মাথা রাখলো, নির্জনতার বুক চিরে মুগ্ধ কণ্ঠে বলল, জানেন মিস্টার পলিটিশিয়ান, প্রিন্সেস ডায়নার একটা উক্তি ছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সেই ব্যতীত পৃথিবীর সকলে আমায় ভালোবেসেছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বিপরীত। কেন জানেন? নীল ব্যগ্র দৃষ্টিতে তাকালো তিহুর দিকে, গম্ভীর কণ্ঠে বলল। কেন? তিহু মুখ মুচকি হাসলো, খানিক প্রাণ ভরে শ্বাস নিয়ে মুগ্ধ দৃষ্টিতে নীলের পানে চেয়ে বলল, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে পৃথিবীর সমস্ত ভালোবাসা কুড়িয়ে এনে আমাকে দিয়েছিল। সমগ্র ভালোবাসা সঞ্চয় করে শুধু আমাকেই নিজের করেছিল। I love you, boo. বরাবর নাই আজও কলের প্রথমেই অপর প্রান্তের মানবটিকে হালোর পরিবর্তে আই লাভ ইউ বলল নাহিয়ান। এটা উপস্থিত সকলের কাছে স্বাভাবিক হলো, বড্ড অস্বাভাবিক ঠেকলো তিহুর কাছে। নাহিয়ান ফোনটা কানে চেপে বেরিয়ে গেল বিমানের লাউঞ্জ থেকে। বিদেশিদের মাটিতে দীর্ঘ নির্বাসনের আর জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া একের পর এক কালবৈশাখী ঝড়, সবটা যেন আজ এক নিমিষে ফিকে হয়ে আসছে। নীল আর তিহুর জীবনে যে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল তা কাটিয়ে আজ তারা পরম শান্তিতে বাংলাদেশে ফিরেছে। প্রিয় মাতৃভূমির মাটির সোদা গন্ধ নেওয়ার জন্য ছটফট করছে মঞ্চা তাদের। আর এই প্রত্যাবর্তনের মিছিলের বড় সারথি হয়ে আছে নাহিয়ান। বহুদিনের কর্মব্যস্ততা আর ছোটাছুটি থেকে এক দীর্ঘ ছুটি দিয়েছে সে। বিমানের লাউঞ্জে অপেক্ষমান ছিল তারা সকলেই। হুট করেই একটা ফোন আসা। নাহিয়ান তৎক্ষণাৎ হ্যালোর পরিবর্তে এমন চাপ বলেই বেরিয়ে গিয়েছে। তিহু চমকে নীলের দিকে চেয়ে বলল, নাহিয়ান ভাইয়া এমন করলো কেন? নীল এক ঝলক তাকালো মাত্র প্রস্থান করা নাহিয়ানের দিকে, মৃদু হেসে বলল, হেজ লাইক দ্যাট। বউ কল দিলে দিন দুনে হুঁশ থাকে না ওর।
তাহলে ঠিক আছে। সবাই কি আপনার মতো নাকি, হ্যাঁ, যে সারাদিন নিজের পার্টি অফিস নিয়ে পড়ে থাকবে? নীল মুহূর্তেই বেকুব সাজলো তিহুর এমন কথায়, বোকা কঞ্চে বলল। মানে আমার মাথা সরুন এখন। তিহু সামান্য সরে যেতে নীল তাকে এক ঝটকা নিজের বক্ষদেশ বরাবর এনে তার চুলগুলো কানের পিছে গুজে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল। রাগে কত দূর যাবেন ম্যাডাম? আপনার শেষ গন্তব্য তো এর আগে গম্ভীর আর বদমেজাজি পুরুষটার পক্ষ দেশে, তাই না? তিহু মেকি রাগ দেখালো, পরক্ষণে অনুভব করলো পাশের আশেপাশের সকলে এখন তাদের দিকে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সে মুখ লুকালো নীলের প্রশস্ত বক্ষদেশে। নীল সামান্য মৃদু হাসতে তিহু তার বুকের বাঁ পাশে আলতো আঘাত করে বলে। নির্লজ্জ নেতা। লজ্জাবতী আমার বাবুর মাতা। লাউঞ্জ থেকে ঘোষণা আসতেই নীল আর তিহু উঠে দাঁড়ালো। নাহিয়ান ততক্ষণে তার বউয়ের সাথে প্রেমময় আলাপ সেরে ফিরে এসেছে। চোখে মুখে এক চিলতে দুষ্টু মিষ্টি হাসে। এদিকে তিহুর মনের ভেতর তখন রীতিমতন তবলার বাড়ি পড়েছে। এর আগে যখন এই দেশে এসেছিল তখন তো সে ছিল চেতনাহীন বলা চলে। জীবন্ত পুতুলের ন্যায় প্রাইভেট জেটের সেই সফরের কোনো স্মৃতি তার মস্তিষ্কে ধরা নেই। তাই আজই প্রথম সজ্ঞানে সে বিশাল এক যান্ত্রিক পাখির পেটে চড়তে যাচ্ছে। বিমানের ভেতরে ঢুকেই তিহুর চোখ ছানা পড়া। চারিদিকে ছকছকে তকতকে ভাব আর এয়ার হোস্টেসদের কৃত্রিম হাসিতে সে যেন আরো বেশি জড়সড় হয়ে গেল। নীল ওর অবস্থা বুঝতে পেরে আলতো করে তিহুর কাঁধে হাত রাখলো। ভয় পাচ্ছ? কই না তো, ভয় পাবো কেন? যদিও সে মুখে সাহসের পরিচয় দিচ্ছিল, কিন্তু সিটে বসার পর যখন বেল্ট বাঁধার সময় এলো তখন তার হাত দুটো কাঁপছিল স্পষ্ট। যদিও মুখে সে সাহসের পরিচয় দিচ্ছিল, কিন্তু সিটে বসার পর যখন বেল্ট বাঁধার সময় এলো তখন তার হাত দুটো কাঁপছিল স্পষ্ট। নীল নিজের বেল্ট পেতে তিহুর দিকে ঝুঁকে এলো। তীব্র প্রেমময় স্পর্শে সে তিহুর বেলচা ঠিক করে দিতে দিতে চোখে চোখ রাখলো। তিহু সেই গভীর চাহনিতে নিজেকে একটু সামলে নিল ঠিকই, কিন্তু হৃদয়ের প্রবাহমান উদ্বেগ আর আশঙ্কা দমাতে পারল না কিছুতেই। ইঞ্জিন যখন গর্জন করে উঠল তিহু শক্ত করে সিটের হাতলটা চেপে ধরল। বিমানটা যখন রানওয়েতে ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করলো তিহুর মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝিয়ে গলা দিয়েই বেরিয়ে আসবে। ঠিক যেই মুহূর্তে চাকা মাটি ছাড়লো আর শরীরটা অভিকর্ষের বিপরীতে সিটের সাথে লেপচে গেল, তিহু আর সহ্য করতে পারল না। সব লোক দেখানো সাহসিকতা ঝেড়ে ফেলে পাশে থাকা নীলের শক্ত হাতটা খপ করে চেপে ধরল সে। নিজের নখগুলো নীলের হাতের উপর বসিয়ে দিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। নীল ব্যথার বদলে এক অদ্ভুত তৃপ্তি পেল। সে তিহুর আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দিয়ে হাতের উপর একটা ভরসার চাপ দিল। তিহুর কানের কাছে মুখ নিয়ে শান্ত স্বরে বলল। তাকাও নূর, দেখো পৃথিবীটা কত সুন্দর লাগছে। তিহু মিটমিটি চোখে তাকাতেই দেখলো জানালার ওপাশে মেঘের দল লুকোচুরি খেলছে। নীল আকাশ আর তুলোর মতো মেঘের গালিচা দেখে সে আর তার ভয় মুহূর্তেই ভুলে গেল। নীলের হাতের মুঠোয় নিজের হাতটা রেখে তিহু ভাবলো, এই আকাশ ছোঁয়ার উচ্চতা আর জীবনের গভীর খাত যেখানে সে থাকুক না কেন, এই হাতটা পাশে থাকলে বোধহয় মহাকাশও জয় করাও কঠিন কিছু নয়। নীল ফিসফিসিয়ে বলল। কে এখনো ভয় পাচ্ছেন ম্যাডাম? তিহু তার দিকে ফিরে নিশ্চিত হেসে বলল। আপনি পাশে থাকলে আর আপনার হাতটা এভাবে আমায় আঁকড়ে ধরে রাখলে শুধু আকাশটা কেন, গোটা জীবনটা আমি নির্ভয়ে পাড়ি দিতে পারবো মিস্টার পলিটিশিয়ান। শত বাধা বিপত্তি পেরিয়ে তিহু আজ নিজের বাড়ির আঙিনায় পা রেখেছে। পরিচিত সুবাসে তিহুর চোখ ভিজে এলো কানায় কানায়। বাড়ির গেটে সামনে পৌঁছাতেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। তার প্রত্যাবর্তনের খবরটা আগে পৌঁছে গিয়েছিল, তাই পুরো পরিবার যেন গেটের মুখে চাতক পাখির মতো চেয়ে আছে। গাড়ি থেকে থামতেই তিহু দরজার খুলে একরকম দৌড়ে বেরিয়ে এলো। সামনেই দাঁড়িয়ে ছিলেন ওর মা। তিহুকে দেখা মাত্র তিনি হাহাকার করে জড়িয়ে ধরলেন নিজের বুক পাঁজরে। সেই চিরচেনা মামা গন্ধ, সেই আঁচলের তিহু যেন এতদিনে প্রাণ ফিরে পেল। মায়ের কান্নায় ভিজে একাকার তিহুর কাঁধ। পেছনে দাঁড়িয়ে থাকা বাবার চোখের কোণেও তখন নোনা জল ছিকছিক করছে। তিনি এগিয়ে এসে এই নিজের মেয়েকে বক্ষে আগলালেন। তিহু মাথা নেড়ে বাবার বুকে মুখ লুকালো। নিহাল হক কোথা থেকে ছুটে আসেন বলা বাহুল্য,
তিহু বাড়ির বড় মেয়ে হওয়ায় সবার আদরের একটা বড় অংশ ছোটবেলা থেকে সে পেয়েছে, তাই সকলে তার উপর এক অন্যরকম টান কাজ করে। নিহাল হক ভাইয়ের থেকে এক প্রকারই ভাতিজিকে ছাড়িয়ে নিজের বক্ষে আগলে বললেন, খুব কষ্ট হয়েছে তাই না রে মা? দেখ আমি কি দুর্বল, ঠিক কতটা দুর্বল আমি যে নিজের মেয়ের সুরক্ষা দিতে পারিনি। এভাবে বলবেন না চাচু, আপনারাই তো আমার সব, তাই না? আপনারাই তো আমাকে এত কাল আগলে রেখেছেন। নিহাল হকের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। কি অদ্ভুত পারিবারিক বন্ধনগুলো! যে মানুষটা মানুষকে খুন করতেও হাত কাঁপে না, তিনি আজ হারিয়ে যাওয়া ভাতিজিকে খুঁজে পেয়ে পাগলের ন্যায় কান্না করছেন। তিহুর প্রত্যেকটা ফুপি তিহুকে মূল্যবান রত্নের ন্যায় আগলে রেখেছেন। তিহু দাদা দাদি এতদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন। প্রিয় পুতুলের প্রত্যাবর্তনে আজ যেন নতুন প্রাণের সঞ্চার ঘটেছে তাদের মাঝে। নুরুজ্জামান হক আর আফরোজা আনম তিহুকে বুকে জড়ালেন। সে এক অদ্ভুত মুগ্ধ দৃশ্য। বৃদ্ধ দাদুর প্রকম্পিত হাত দুটো যখন তিহুর মুখে আগলে ধরল, মনে হলো যেন বহু বছর পর কোনো এক তৃষ্ণার্ত মরুভূমি এক পশলা বৃষ্টির দেখা পেয়েছে। দাদি আফরোজা আনম হাউমাউ করে কেঁদে উঠলেন। নবকুড়িগুলো ছুটে এসে জড়িয়ে নিল তিহুকে। সাজ্জাদ বরাবরই তিহু প্রেমিক, খুব ছোটবেলা থেকেই একটা বোনের সাথ তার। আর তিহু এই বাড়ির বড় মেয়ে, বছর পাঁচেকের ছোট সাজ্জাদের, তাই বড্ড তিহু অনুরাগী। সাজ্জাদ ছোট থেকেই ছোট বোনটা হারিয়ে যাওয়ায় প্রতিটি মুহূর্ত তার কাছে কতটা বেদনাদায়ক ছিল একমাত্র সেই সেটা ভালো জানে। বাদ গেল না মাহার বিষাদও। দীর্ঘদিন পর পারিবারিক মিলনায়তনের সঙ্গে সঙ্গে এক গভীর বন্ধুত্বেরও পূর্ণ মিলন ঘটল। চারিদিকে আজ এক সাজ রব। তিহুর অপহরণের হওয়ার সেই অভিশপ্ত রাতের আগে এ বাড়িতে উৎসবের যেই প্রদীপ জ্বলে উঠেছিল তা যেন এক ফুৎকারে নিভে গিয়েছিল মাঝপথে। আলমারিতে তোলা ছিল বিয়ের সরঞ্জাম, ড্রয়ারের কোণে পড়ে ছিল নিমন্ত্রণ পত্রের গোছা, আর মনের কোণে জমা ছিল একরাশ বিষাদ। কিন্তু আজ সেই বিষাদকে বিদায় জানিয়ে বাড়িটা যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নব উদ্যমে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়, তবে এবার আরেকটু নতুন মাত্রা যোগ করেছে এক নতুন আয়োজনে। বিয়ের আয়োজন হক ম্যানশন কিংবা খান মহলে কোথাও হচ্ছে না, বরং সেই আয়োজন হচ্ছে খুলনার বিখ্যাত এক কমিউনিটি সেন্টারে। কাল সকালে দুই ভাই পরিবারের লোকেরাও রওনা হবে সেখানে। বিকেলের সেই উৎসব মুখর শোরগোলে তিতিয়ে এসে এখন এক মায়াবী নিস্তব্ধতার রূপ নিয়েছে। অন্তরিক্ষের বুকে আজ রূপলি চাঁদের একাধিপত্য, নক্ষত্রের মেলা তার চারিপাশে। শহরের ব্যস্ততাও যেন আজ এই বাড়ির আনন্দের কাছে হার মেনে একটু ঝিমিয়ে পড়েছে। ম্যানশনের বিশাল ঝুল বারান্দায় একা দাঁড়িয়ে ছিল তিহু। ঝিরঝিরে বাতাসে তার চুলগুলো অবাধ্য হয়ে মুখে আশ্রয় পড়ছে। দৃষ্টি বাইরে আকাশে স্থির, আনমনে ভাবছে কিছু। তৎক্ষণাৎ অনুভূত হলো একজোড়া শক্ত হাত পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে তাকে। তবে তিহু চমকালো না, কারণ এই স্পর্শের শান তার রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নীল তার চিবুকটা তিহুর কাঁধে রেখে গভীর এক শ্বাস নিল। তিহু দেহের শিহরণ দমিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নীল ফিসফিস কঞ্চে বলল, মোবারক ম্যাডাম, অবশেষে আমাদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিয়ে নিয়ে আপনার যত অপূর্ণ আশা ছিল সবগুলো এবার পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তিহু এবার চমকে তাকালো নীলের দিকে। সত্যি বলতে বিয়ে নিয়ে অনেক আশা ছিল তার। সবচেয়ে বড় আশা ছিল বউ সাজার ফটোশ্যুট করার। অন্তত 3 দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান হবে, এইটা তার অনেক আগেকার বাসনা। তবে নীলের হুট করে অমন করে বিয়ে করে নেওয়ায় এসব কিছুই অপূর্ণতায় পর্যবসিত হয়েছিল তার। কিন্তু নীল কি করে জানলো এই কথাগুলো? নীল মৃদু হেসে গভীর কণ্ঠে বলল, আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনাকে আপনার থেকেও 1000 গুণ ভালো চিনি আমি। কিন্তু কিভাবে? নীল তার কথা রেস ধরে আর একটু কাছে আসতে দরজায় হুড়মুড়িয়ে কারো ঢোকার শব্দ হলো। নীল আর তিহু নিজেদের সামলে নেওয়ার আগে ঝড়ের বেগে রুমে ঢুকলো রাফা, সারা, পিহু উত্তেজনায় বলতে বলতে ঢুকছিল। তিহুপু, দেখো কে এসেছে। তোমার সেই কলেজের বান্ধবী ফরিন আসছে, সাথে বাকি কথাটুকু পিহুর গলাতেই আটকে গেল। ব্যালকনির হালকা আলোয় আধারিতে নীল আর তিহুর এই নির্ভীর মুহূর্তটা ওদের চোখে পড়তেই সবগুলো থমকে দাঁড়ালো। পরিস্থিতি বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না রাফা, সারা, পিহু মুহূর্তে লজ্জায় লাল হয়ে একে অপরের দিকে তাকালো।
নিত ওদের পেছনেই ছিল। রাফা বোকা হেসে তাকালো তার দিকে। এদিকে তিহু লজ্জায় একেবারে ছিটিয়ে গেল। নীল বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে করতে ভিড় করে পড়ল। ছাড়ুন, কি কেলেঙ্কারি হলো বলুন তো? ওরা এখন সারা বাড়িতে ঢোল পিটিয়ে বেড়াবে। নীল অবশ্য নির্বিকার। সে বিন্দু মাত্র বিচলিত না হয়ে বরং এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ঝুলিয়ে দরজার দিকে তাকিয়ে উঁচু গলায় পড়ল, তোমার কি ওখানে রাত পার করার পরিকল্পনা করেছো, নাকি ভেতর আসার ইচ্ছে আছে? রাফারা না ঢুকে সোজা দরজার দিকে দৌড় দিল। তারা বেরিয়ে যেতে নিহিত বের হবার পূর্ব মুহূর্তে কিছুটা জোর গলায় পড়ে গেল। না ভাইয়া, আমরা চললাম। তোমরা তোমাদের রোমান্স চালিয়ে যাও। নিচে গিয়ে আমরা বরং বলছি যে কাপলরা এখন খুব জরুরি কাজে ব্যস্ত আছে। নীল চোখ পাকিয়ে তাকাতে নিহিত ছুটতে পালালো। ওরা হাসতে হাসতে বেরিয়ে যেতেই তিহু নীলের থেকে নিজেকে ছাড়িয়ে পড়ল। সব আপনার জন্য, নির্লজ্জ মানব। বলে সে বেরিয়ে গেল কক্ষ থেকে। নীল তাকে ধরতে গিয়েও ধরল না, সামনে হেসে পড়ল। নির্লজ্জের বাকি নির্লজ্জতা তোলা থাকলে ম্যাডাম কিছুদিন পর সুদে আসলে পূরণ করবো। ফারিন তিহুর বহু পুরাতন বান্ধবী বলা যায়। ছোটবেলায় প্রাথমিক পর্যায়ে একসাথে পড়াশোনা হয়েছিল তাদের। বিদ্যালয় পরিবর্তনের কারণস্বরূপ মাধ্যমিকে আলাদা হয়েছিল তারা, তবে কলেজ পর্যায়ে আবারও এক হয়েছিল তারা। এখন আবার ভার্সিটি পর্যায়ে আলাদা। বড্ড অদ্ভুত তাদের বন্ধুত্ব। এইসব ভেবেই হাসাহাসি করছিল তারা। ছাদে আসন পেতে বসে আছে সবগুলো। আকাশের উজ্জ্বল নক্ষত্র রাজের নিচে ছাদ শোভিত কৃত্রিম নক্ষত্র রাজের আলোয় নির্ঝর বসে আছে নীলদের সাইডে। উপস্থিত চৌধুরী আবাসনের সকলে। বলা বাহুল্য, চৌধুরী আবাসনের সাথে হকদের সম্পর্ক বহু পুরাতন। উপস্থিত শিশির ও নাহিয়ানরাও। সব মিলিয়ে এ যেন এক চাঁদের হাট। তিহু ফারিন একে একে শিশিরদের পরিচয় করিয়ে দিচ্ছে সকলের সঙ্গে। তবে পরিচয় করার প্রয়োজনও হচ্ছে না তত একটা। ওই যে নাহিয়ানের বউ পরিচয়, তাতেই সকলের কাছে বিখ্যাত হয়ে আছে শিশির। ব্যাপারটা তার জন্য যতটা লজ্জা, বাদ বাকি সবার জন্য ততটাই উপভোগ্য। গিটারের টুংটাং শব্দে মুখরিত পরিবেশ। সেই জন্য নিহিত, তাজহির আর রিশাদের সঙ্গে ভাব জমিয়েছে বেশ। নিঝুমের সম্পর্ক জমেছে পিহু, রাফা, সারাদের সঙ্গে। আলাপচারিতায় এক পর্যায়ে সৌজন্য হেসে বললাম, আলাপ অনেক জমিয়েছিস ভাই, এবার একটা গান হয়ে যাক। তার সঙ্গে তাল মিলিয়ে উপস্থিত সকলে। ফারিন এমনিতেই সর্বদা আমোদপ্রবণ। সে এক প্রকার লাফিয়ে বলল, হোয়াই নট, হয়ে যাক একটা গান। আমার তিহু বাবুর বিয়ে বলে কথা, কিন্তু একটা শর্ত আছে। প্রত্যেককেই তার বউ অথবা গার্লফ্রেন্ড কিংবা মনের মানুষ যাই হোক তাকে ডেডিকেট করে মনের কথা বলতে হবে। সেই সঙ্গে অপর পক্ষকে তার রিপ্লাই দিতে হবে। সবাই রাজি? ওকে, তাহলে হয়ে যাক। নাহিয়ান এক ঝটকায় কেড়ে নিল রাফিনের হাতে থাকা গিটারখানা। তাকে চিৎকারি কেচে বলল, শুধু গিটার কেন, শেরওয়ানি পরে বসে থাকলেও তোর জন্য বউ জুটবে না। সো গিটারটা আমার কাছে দে, আমার বউয়ের উদ্দেশ্যে একটা গান গাই। হারামজাদা, বিয়ে করে নিজেকে খুব বড় হনু মনে করছো তাই না? শালা, তোর যে আমলে বিয়ে হয়েছে ওই সময় বিয়ে হলে এতদিনে 10 বাচ্চার বাপ হয়ে যেতাম। হাতির ডিম হতে তুমি এখন অবধি একটা মেয়ে পটাতে পারলে না, আবার বলছো বাচ্চার বাপ হবে। শখ কত? নাহিয়ানের বাচ্চা? ওই আসতে বল, আমার এখনো বাচ্চা হয়নি, আর আপাতত ইচ্ছে নেই। আগে বউয়ের সাথে প্রেম করি ভালো মতো, তারপর ওসবের প্ল্যানিং। তাদের এমন কথোপকথনে মুচকি মুচকি হাসছে সবাই। তবে এইবার বিব্রত হলো শিশির। মানে হলো এই লোকটাও না কখন কি বলতে হয় সেটা জানে না। নীল পাশ থেকে বলল, স্টুপিডের দল। ওই যে আসছেন আমাদের শাটাব সাহেব। নি বাবা, বুঝছি, করলাম চুপ। ক্ষণিকের নিস্তব্ধতা হুচ করে গিটার চুংটাং আওয়াজ তুলে নাহিয়ান শিশিরের বাড়ি চেয়ে গেয়ে উঠল, খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, জড়িয়েছে মন ভীষণ রকম অথয়ে জলে, সাঁতারে কেটেছি ঘুমিয়ে হেঁটেছি এতটা জমেছি তোরই তো কারণে তোকে ভালোবাসতে গিয়ে।
নাহিয়ানের কণ্ঠে তার দিকে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে শেষের। মানুষটা বরাবরই এমন, সেটা দু একজনের সম্মুখে হোক কিংবা গোটা দুনিয়ার সম্মুখে। ভালোবাসার কথা নির্দ্বিধায় স্বীকার করতে হিম্মত আছে তার। এরকম গেমে মজা পাচ্ছে না তারা, তাই ফারিন আর মাহা মিলে এবার নতুন ফোন দিয়ে এঁটেছে। রিং ঘূর্ণয়ন, যার দিকে পড়বে তাকে গান গাইতে হবে। অজ্ঞতা সকলেই মেনে নিয়েছে, তাই চলছে গানের আসর। হঠাৎ রিংয়ের মুখটা দুর্ঘটনাক্রমে ফারিনের দিকেই পড়ল। বেচারি বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল চারিদিকে। সকলে হাসছে তাকে দেখে। মাহা বলল, ফান্দে পড়িয়ে বকা কান্দে রে, কেমন লাগছে এখন? তো আর দেরি কেন, স্টার্ট করো বেবি। মানে আমি তো গান গাইতে পারি না। নাটক কম করো সুইটহার্ট, তুমি খুব সুন্দর গান করো, তাই না নির্ঝর স্যার? সকলেই তাকালো নির্ঝরের দিকে। বেচারি ফারিন নাক কুচকে মনে মনে বলল। হনুমন্তের কাছে শুনেছে। সে নির্ঝরকে কোনো উত্তর না দিতে দিয়েই তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ পারি পারি, আর শোনার দরকার নেই, গাচ্ছি। তিহু মাহা একে অপরের দিকে তাকে ঠোঁট চেপে হাসল। ফারিন নির্ঝরের কলেজের সেই কেমিস্ট্রি তাদের সকলের ভালো করে জানা, তাই আজকেও তাদের উস্কে দিতে তিহু ফের বলল, ওহো, শুধু তুই না, তোর সাথে আজকে স্যারও গাইবে। অতঃপর সে নির্ঝরের দিকে তাকিয়ে বলল, তাই না স্যার? এতগুলো মানুষের সামনে তাদের বজ্র বিড়ম্বনে ফেলেছে তিহু। ফারিন তাতে দশ চেপে চেয়ে আছে মাহা তিহুর দিকে। তবে তাদের কি, তারা ঠিকই লুফে নিচ্ছে মজাখানা। মুহূর্ত কিছু অতিবাহিত হলো। হঠাৎ নির্জনতা চিরে শোনা গেল ফারিনের মেইলি সুরেলা কণ্ঠস্বর। ভালো লাগে না, কেন জানি না, তোমাকে হারালে চোখের আড়ালে মনে জাগে দোরাশা। ফারিন ইচ্ছাকৃত এমন গান গেয়েছে যাতে নির্ঝর প্রত্যুত্তর না দিতে পারে। তবে তাদের সকলকে অবাক করে দিয়ে তার গানের কলিটা বাতাসে মেলাতেই নির্ঝর গেয়ে উঠল, মনের মাঝে পাবে খোঁজে, যখনই আমাকে হারাবে দু চোখে, আমি সেই ভালোবাসা। বিস্মিত ফারিন, তবে শর্ত অনুযায়ী তাকে পুনরায় গাইতে হলো পরবর্তী কলিগুলো। তোমায় পেয়ে যায় না বোঝা, কখন ফুরায় এই দিনটা। এমন জাদু করেছ মন, ভালোবাসার কথাটা। ফারিন নিঝরের সুর গলল বায়ুতে তখনও বিদ্যমান। তাদের রসায়নে মুচকি মুচকি হাসছে সবগুলো। তৎক্ষণাৎই আবার ঘোরানো হলো রিংখানা, তবে এবার সেটা ঘুরলো নিহিতের দিকে। বেচারা বিস্ফোরিত নয়নে তাকালো সকলের দিকে। অজুহাত দেখিয়ে সেখান থেকে উঠে যেতে নিতেই সৌজন্য হাতখানা চেপে ধরল তার। কোথায় যাচ্ছ? গানটা কেউ গাইবে? আসলে আমার গলা ভেঙে গেছে আজকে। ওইসব অজুহাতে তো কাজ হচ্ছে না স্যার, গানটা গেয়ে যাও। তার এমন দশায় সকল কি যখন হাসছে, তৎক্ষণাৎ রাফা চিৎকারি কেচে বলল, আরে ছাড়ুন ভাইয়া, গাধা দিয়ে কি হাল চাষ করা যায়? ওর থেকে বরং আবার রিং ঘোরান। রাফার সূক্ষ্ম অপমানটা বেশ গায়ে লাগলো নিহিতের। থাপাস করে সেখানে বসে পড়লো। সে বলল, তুই কি আমাকে অপমান করতে চাইলি? একদম না, মান থাকলে তো অপমান করব, তাই না? নিহিতের রাগের আগুনে ঘি ঢাললো কথাগুলো। সেই সৌজন্যের হাত থেকে গিজাচ্চাখানা নিয়ে এক প্রকারই কেড়ে নিয়ে বলল, সবাইকে নিজের মতো মনে করিস? কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি না, বলছি। আমি না চাইলেও গানের সুর হবে, কিন্তু তোর মতো কাকের গলা দিয়ে কাকা ছাড়া আর কোনো শব্দ বের হবে না। রাফা সুকুচকে রাগী ভঙ্গিমায় কিছু বলার আগে নিত গিটারে টুংটাং শব্দ তুলে গিয়ে উঠল, তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। তুই কবে যে বুঝবি বল, পাগল মনের উথাল পাথাল। হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা, হলো বাঞ্জারা বাঞ্জারা। নিতের কণ্ঠে স্তব্ধ হয়ে আছে রাফা। বেচারি ভীষণ রকম তবদা খেয়েছে। এদিকে বড়গুলো বোধহয়
বড়গুলো বোধহয় বুঝেছে নিহিতের মনোভাব। নিহিত রাফার দিকে তাকে মুচকে মুচকে হাসছে তারা। হঠাৎ তিহু আরেকটু ফুরন কেটে বলল, তা তোমার আহা আহা মেবি তোমার পাগল মনের উথাল পাথাল বুঝে গেছে দেবরজি। মুখ চেপে হাসছে সবগুলো। পিহু রাফাকে পাশ থেকে খুঁচিয়ে পড়ল। সামথিং সামথিং। রাফা চোখ মুখ কুচকে তাকালো তার দিকে, মুখে বলল, নাথিং নাথিং। রাত তখন বেশ গভীর। একঝাঁক উজ্জ্বল নক্ষত্র তখনও হক ম্যানশনের ছাদে উচ্ছ্বাসে মগ্ন। এই প্রাণবন্ত তরুণ তরুণীর দলটি যেন আকাশের সেই ছায়াপথের একটি জীবন্ত স্ফুলিঙ্গ। আগত শীতের আমেজ মেশানো ছিঁড়ছিঁড়ে হাওয়া আর কৃত্রিম আলোকসজ্জার মায়াবী মায়া মিলে মিশে এক অপ্রার্থিব পরিবেশ তৈরি হয়েছে চারিপাশে। আকাশের ওই রূপলি চাঁদটা ঠিক মাঝ আকাশে এসে স্থির হয়েছে, যেন সেও উৎসুক হয়ে দেখছে এই মত্তের আনন্দ লীলা। হঠাৎই রিংটা সশব্দে ঘুরে ঠিক নীলের সামনে এসে থেমে গেল। মুহূর্তেই সবার দৃষ্টি গিয়ে স্থির হলো গভীর আর শান্ত স্বভাবের নেতা ওয়াহাজ খান নীলের উপর। ফারিন চিরকালই একটু সাহসী আর ঠোঁট কাটা, সে একচিতে দুষ্টুমি হাসি ঠোঁটে ছুলে বলে উঠল, নীল ভাইয়া, একটা কথা কিন্তু আমরা সবাই জানি। শুনেছি আপনি নাকি আমাদের এই তিহু বেবেকে না দেখেই ভালোবেসে ফেলেছেন। শুধুর অস্তিত্বর টানেই আপনি পাগল ছিলেন। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের কিউরিসিটির শেষ নেই যে না দেখে কি করে ভালোবাসা যায়। তো আপনার না দেখা ভালোবাসাকে এতদিন পর আপন করে পাচ্ছেন, আপনার মনোভাবটা প্লিজ একটা গানের মাধ্যমে আমাদের জানান। তিহু লাজুক দৃষ্টিতে কটমট করে তাকালো ফারিনের দিকে। ফারিন তার দিকে চেয়ে অনবরত নাচিয়ে চলেছে। সবার উৎসুক চাহনি এখন নীলের দিকে। নীল কিছুক্ষণ চুপ করে থাকলো, অতঃপর অত্যন্ত স্থির ভাবে গিটারের তারে আঙুল ছোঁয়ালো। নীল তিহুর চোখের দিকে স্থির দৃষ্টি রেখেই গিয়ে উঠল, नूर जहार नूर मोहब्बत दोनों जुड़े तुझसे पिया, पागल या जोगी मुझको कहो तुम, हाँ मेरा इश्क सबसे जुदा, तेरी खातिर लो 100 जन्म मैं, चाहे हो जो भी भला, ना मैं हूँ आशिक ना मैं दीवाना, कह दो मुझे जो पिया, तेरा मेरा है प्यार अमर, तू चाहे तो मैं कदमों में सर रख लूं। ভাদ্রের শেষ আর আশ্বিনের শুরু। শরতের এই মাহেন্দ্র ঘনের আকাশ যেন আজ ধোয়া তুলোর মতো সাদা মেঘের ফেলায় সেজেছে। খুলনার ভৈরব নদের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই বিশাল কমিউনিটি সেন্টারটি আজ যেন কোনো রাজকীয় প্রাসাদের রূপ নিয়েছে। চারিদিকে কাশফুলের দোলা আর শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণে মোমো করছে চারিপাশ। আজকের দিনটা যেন অন্য দিনগুলোর চেয়ে একটু বেশি সুন্দর, একটু বেশি মায়াবী। তিহু নীলের পরিণয়ে পূর্ববর্তী হলুদিয়া আয়োজনে আজ, তবে এই আয়োজনে নেই কোনো কৃত্রিম আধুনিকতা ছোঁয়া। নীল তিহুর ইচ্ছেতেই পুরো বিয়ের তোড়জোড় করা হয়েছে 90 দশকের সেই চিরায়ত বাঙালিয়ানার রীতিতে। ঝকঝকে নিয়ন আলোর বদলে ব্যবহার করা হয়েছে সারি সারি চুনি লাইট। কৃত্রিম ফুলের পরিবর্তে সতেজ ফুলের গন্ধ আর সৌন্দর্যে আবর্জিত অঙ্গন। সেই সময়ের সেই অভিজাত্য যেন প্রতিটি কোণায় কোণায় ফুটে উঠেছে। ঘড়ির কাঁটা সকাল 11টা ছুঁই ছুঁই। হলুদের আয়োজনে মুখরিত কমিউনিটি প্রাঙ্গণ। পুরো প্রাঙ্গণ জুড়ে হলুদের ছোঁয়া। গাঁদা ফুলের মালায় ছেয়ে গেছে চারিপাশ, আর মাটির সরা কুলা দিয়ে সাজানো হয়েছে প্রবেশপথ। প্রবীণেরা হলুদ বাড়ছেন আর নবীন কুড়িগুলো সেগুলো মাখাচ্ছে একে অপরের গণ্ডদেশ বরাবর। দূরে তৈরিকৃত পুষ্পাসনে বসে আছে আয়োজনের প্রধান উপলক্ষ এমপি ওয়াহাজ খান নীলের অর্ধাঙ্গিনী নুরাইন ওয়াজ খান। কৃত্রিম সাজসজ্জাহীন তাকে মনে হচ্ছে যেন প্রাচীন কাব্যর মলার থেকে উঠে আসা কোনো এক মায়াবিনী, যে বর্তমানে আসীন হয়েছেন। তার পরনে কোনো জমকালো পোশাক নেই, বরং আছে 90 দশকের সেই চিরচেনা আভিজাত্যে ঘেরা সরু লাল পাড়ের একটি বাসন্তী রঙের সুতি শাড়ি। সেই শাড়ি পরার ধরনেও রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। নিপুণভাবে কুচি করা শাড়ির আঁচলটাও তার বাম কাঁধে পিন করা, যা তার ছিপছিপে গড়নকে আরও মোহনীয় করে তুলেছে।
তিহুর রূপ আজ কোনো প্রসাধনী সামগ্রীর উপর নির্ভর করেনি। তার কপালে জলজল করছে ছোট্ট একটি কালো চিপ, আর দু চোখে লেপে দেওয়া হয়েছে ঘন কালো কাজল। কাজল রাঙা সেই চোখ দুটিতে আজ রাজ্যের লজ্জা আর সুখের লুকোচুরি। তার দীর্ঘ কেশরাজি পিঠের উপর খোলাও নেই, বরং পরম যত্নে একটি বেনি করা হয়েছে। সেই বেনির ভাঁজে ভাঁজে গেঁথে দেওয়া হয়েছে তাজা শিউলি আর বেলি ফুলের মালা। গলায় নেই কোনো হীরের জহরত, তার বদলে সেটা শোভা পাচ্ছে গাঁদা আর রজনীগন্ধার তৈরি সতেজ ফুলের গয়না। কানেও ফুলের তৈরি বড় বড় ঝুমকো দুল, যা প্রতিটি নড়াচড়ায় তার চিবুক ছুঁয়ে যাচ্ছে। হাতের কবজিতে ভর্তি রেশমি লাল আর হলুদ রঙের চুড়ি, যাদের চুংটাং শব্দে নিস্তব্ধতাও যেন সুর খুঁজে পাচ্ছে। রৌদ্রের এক চিলতে আভা যখন তিহুর হলুদ মাখা মুখুনিতে এসে পড়েছে, ঠিক তখনই তাকে ঠিক যেন ভাজের তপ্ত দুপুরে এক পশলা বৃষ্টির মতো স্নিগ্ধ দেখাচ্ছে। আত্মীয়রা এক পলক তাকিয়েই যেন চোখ সরাতেই পারছে না। তিহুর প্রতিটি অঙ্গভঙ্গিতে আজ মিশে আছে এক অদ্ভুত সারল্য, যা আজকের এই যান্ত্রিক যুগে খুঁজে পাওয়া ভার। তাই তো তার থেকে দৃষ্টি ফেরানোটা দুষ্কর উপস্থিত সকলের পক্ষে। হঠাৎই মাহা, নাহা, ফারিন তাদের এতক্ষণ যাবৎ পরিকল্পিত দুষ্টুমির সূচনা করল। তাদের সাথে যুক্ত হলো শিশির আর আনায়াও। কাল একটা বিশেষ কারণে আনায়াও না আসতে পারলো, আজকে ঠিকই উপস্থিত সে। সবাই মিলে হলুদের বাটি থেকে মুঠো ভর্তি হলুদ তুলল। অতঃপর পরনের শাড়িটা হাতের সাহায্যে সামান্য উঁচিয়ে ছুটতে গেল তিহুর কাছাকাছি। প্রত্যেকটা হাতে ছোঁয়া হলুদ হয়ে উঠল তিহুর লাবণ্যময় মুখশ্রী। তিহুর মুখে হলুদ ছুঁয়ে তার প্রাণ সখী মাহা গান ধরল সুরেলা কণ্ঠে। এলো যে এলো খুশি লগন, এলো যে এলো খুশি লগন, আসবে সে তাই লাজে রাঙাবন, আসবে সে তাই লাজে রাঙাবন, মেতেছে আনন্দে আজ প্রাণ যে। পাশ থেকে সবগুলো একসাথে গিয়ে উঠল। বরণ ডালা সাজা উলোতে সাজা, কন্যে হবে আজ সীমন্তিনী, ফুলেরই মালায় কাজলে আলতায়, কন্যে আমাদের গরবিনী। এলো যে এলো খুশির লগন, এলো যে এলো খুশির লগন, আসবে সে আজ লাজে রাঙা মন। শিল পাটায় হলুদ পাটা থামিয়ে প্রবীণরা আর চোখে চাইলেন পুষ্পাসনের দিকে। সবার মুখে এক চিলতে তৃপ্তির হাসি। ঠিক এভাবেই তো 90 দশকের বিয়েগুলোতে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যেত। প্রবীণদের সেই অভিজ্ঞ হাতের হলুদ বাটার গতি যেন কিছুটা মন্থর হয়ে এলো আনন্দের জোয়ারে। রাফা, সারা আর পিহু, বাড়ির এই চঞ্চল কিশোরী বাহিনী এতক্ষণ শুধু দেখছিল, কিন্তু গানের সুর কানে যেতে তারা আর স্থির থাকতে পারল না। পিহু গিয়ে মার হাত ধরল, যোগ হলো সারা আর রাফাও। তাদের এই প্রাণবন্ত কলকাকুলিতে যেন বিয়ের আসরে নতুন প্রাণের সঞ্চার হলো। মাহা, নাহা আর ফারিন একে অপরের দিকে চোখ টিপল। আনায়া আর শিশিরও তৈরি। তারা পাঁচজন মিলে একযোগে গিয়ে তিহুর দু হাত ধরল। তিহু কিছুটা হকচকিয়ে গেল, লাজুক কণ্ঠে বলল, কে শোনে কার কথা? মা হাসতে হাসতে বলল, ডোন্ট শাই সুইটহার্ট। তারা চারজন মিলে প্রায় জোর করে তিহুকে সেই পুষ্পাসন থেকে টেনে নামালো আসরের মাঝখানে। তিহু রেশমি চুড়ি, রিনিচিনি শব্দ আর তার পায়ে পড়া আলতা রাঙা আভা যেন মাটির মেঝেকেও রঙিন করে তুলেছে। সবাই গোল হয়ে ঘিরে দাঁড়ালো তাকে। মাঝখানে তিহু ঠিক যেন এক গুচ্ছ রক্ত রাঙা গোলাপের মাঝে একটি স্নিগ্ধ শিওলে। মাহার গানের রেশ ধরে এবার তিহুর পালা। তিহু শুরুতে একটু ইতস্তত করলো। চারিপাশে অকৃত্রিম ভালোবাসা আর নিজের মনের কোণে জমে থাকা নীলকে পাওয়ার সুখানুভূতি তাকে সাহস দিল। সে তার কাজল রাঙা চোখে জোর এক পলক বন্ধ করে গভীর শ্বাস নিল। পরক্ষণে সে গাইতে শুরু করলো এক অদ্ভুত মায়াবী সুরে। দূরে দূরে বুক কাঁপে কেন আজ ভয় লাজে মরি, জাদুর কাঠি ছুঁয়ে দিলি যেন এক পরি, নিজেরই কাছে নিজেই আজ অচেনা যে আমি, যেন বদলে গেছি এক পলকে। হলুদের অনুষ্ঠান কনের এমন গান হয়তোবা বড্ড অপরিচিত উপস্থিত লোকজনের সম্মুখে। হলুদের অনুষ্ঠানে কনের এমন গান হয়তো বড্ড অপরিচিত উপস্থিত লোকজনের সম্মুখে।
তারা মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে আছে কর্ণের দিকে। সকলে বেশ ভালোই অনুভব করছে প্রিয় মানুষটার সাথে যদি কেউ পূর্ণতা পায় তাহলে তার আনন্দ ঠিক কতখানি হয়। কমিউনিটি সেন্টারে অন্য প্রান্তটিও আজ সেজেছে এক ভিন্ন আভিজাতে। তিহুর দিকটা যেমন স্নিগ্ধ আর মায়াবী, নীলের দিকটা তেমনি পুরুষ তৃপ্ত আর উৎসবমুখর। বিশাল হলঘরের মাঝখানে বাঁশ আর শীতল পাটি দিয়ে আভিজাত্যের ছোঁয়ায় তৈরি করা হয়েছে একটি মাচা, যার চারপাশ ঘিরে ঝুলছে কাঁচা আম পাতা আর গাঁদা ফুলের ঘনমালা। মাঝখানে রাখা একটি কাঠের কারুকার্য খচিত পিঁড়ি, যেখানে আজকের অনুষ্ঠানের মধ্যমণি ওয়াহাজ খান নীল আসেন। নীলের পরনে আজ কোনো দামি ডিজাইনের পাঞ্জাবি নেই, সে পরেছে তসরের সিল্কের একটি ঘিয়ে রঙের আদ্যির পাঞ্জাবি, যার গলায় আর হাতায় সূক্ষ্ম সুতোর কাজ। পাঞ্জাবির বোতামগুলো খোলা, যার যাতা চওড়া কাঁধ আর ব্যক্তিত্বে এক ধরনের শিথিল আভিজাত্য এনে দিয়েছে তার সুঠাম দেহ আর ফর্সা গায়ের রঙে। সে গিয়ে রঙটি যেন এক অন্যরকম দ্যুতি ছড়াচ্ছে। নীল সাধারণত গম্ভীর স্বভাবের হলেও আজ তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। তার বন্ধু আর অনুসারীদের ভিড়ে ঘরটি সরগরম। নীলের ভাইদের দল মিলে তাকে ঘিরে রেখেছে। তাদের পরনো পাঞ্জাবি, তবে রঙের রয়েছে ভিন্নতা। হঠাৎ করেই নীলের ডান হাত ধরে টান দিল রাউফিন। নীল ফুকুচকে হাসল। কি শুরু করলি তোরা? আমাকে তো শান্তিতে বসতে দিবি? আজকের দিনে আপনার শান্তি নেই ভাইয়া, আজ শুধু হলুদ আর হুল্লোড়। নীলের কপালে আর গালে যখন বয়োজ্যেষ্ঠরা পরম মমতায় হলুদের ছোঁয়া দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই বন্ধুদের দল শুরু করলো তাদের হোল্লার। 90 দশকের সেই বিখ্যাত গানগুলি স্পিকারে বাজছে জোরে শব্দে। নীলকে জোর করে টেনে এনে দাঁড় করালো হলো। আজ কেউ আর সেই ভয়াল নেতাকে ভয় পাচ্ছে না, কেননা নেতা সাহেবের চোখে মুখে এক অন্যরকম তৃপ্তি। প্রিয় অর্কিডকে আপন করে পাচ্ছে যে। সময়টা গোধূলি লগ্ন, আকাশটা কমলাভ, আসন্ন শীতের এক অন্যরকম আবহাওয়া। ঝিরিঝিরি বাতাসে দেহে তোলা শিহরণ। পুরো কমিউনিটি সেন্টারে আবৃত হলুদ আর সবুজ পর্দায়। 90 দশকের ন্যায় হলুদ সন্ধ্যার আয়োজিত সজ্জিত সেটে সন্ধ্যা চিমচিমে আলোর মাঝে কমিউনিটি সেন্টারের ঝুল বারান্দা দিয়ে হাতে অজস্র সাজসজ্জার ডালা নিয়ে এগোচ্ছিল মাহা। হলুদ সন্ধ্যা আয়োজনে নীল আর তিহুর পরিবার একসঙ্গে করায় দুই পরিবারের লোকজনই এক জায়গাতে উপস্থিত থাকবে। ঝিরে বাতাসে বারান্দার লম্বা পর্দাগুলো পতপত করে উঠছে। হঠাৎই একটি বিশাল পর্দা আড়াল থেকে অতর্কিতে কেউ সামনে এসে দাঁড়াতে মাহা থমকে গেল। হাতে ডালাটা প্রায় পুড়িয়ে যাচ্ছিল, কিন্তু শক্ত দুই হাত জোড়া হাত আলতো করে মাহার হাত আর ডালা দুটোকেই সামলে নিল। মা চমকে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে রাউফিন। তসরের পাঞ্জাবিতে তাকে আজ অন্যরকম এক আভিজাত্যেই ঘিরে রেখেছে। মা বুক ভরে শ্বাস নিয়ে রাগান্বিত স্বরে বলল, পাগল নাকি তুমি? এভাবে কেউ ভয় দেখায়? হাত থেকে ডালাটা পড়ে গেলে কি হতো বলো তো? রাউফিন মাহার হাতের উপর থেকে নিজের হাত সরিয়ে একটু ঝুঁকে এলো, চোখে দুষ্টমির হাসি মেখে ফিসফিস করে পড়ল, ডালা পড়লে ডালা তোলা যেত মাহা, কিন্তু আমার হার্টবিট যে তোমার জন্য থেমে গিয়েছিল, সেটাকে কি ঠিক করতো? নাটক একদম কম করবে রাউফিন, ছাড়ো আমায়, ভেতর অনেক কাজ বাকি। রাউফিন ছাড়লো না, বরং আরো একটু কাছে এগিয়ে এলো। মাহার কানের কাছে মুখ নিয়ে নরম গলে বলল, আজকের এই শরতের সন্ধ্যায় তোমাকে ঠিক ওই নীলকণ্ঠরী অস্ফুরার মতো লাগছে। আচ্ছা, বাসন্তী রংটা কি তোমার জন্যই তৈরি হয়েছিল? মাহার গাল দুটো মুহূর্তেই লাল হয়ে লজ্জায় লাল হয়ে গেল। সে চট করে এইদিক ওদিক তাকিয়ে রাউফিনের হাত ছাড়িয়ে নিয়ে এক পা পিছিয়ে গেল। পরক্ষণে মলিন হেসে বলল, আমি কিন্তু কালো জনাব, তাই সবসময় প্রশংসা করুন না। ডাইজেশন বলেও তো একটা ব্যাপার আছে নাকি? সব কথা হজম হয় না, কিছু কথা বড্ড গায়ে লাগে। তাকে কথা শেষ করতে না দিয়েই তার হাত ধরে নিজের দিকে চান মারল রাউফিন। বক্ষদেশ বরাবর এনে তার গাঢ় লাল রঞ্জকে আবৃত উষ্ঠ ধরে তর্জনী ঠিকই সতর্ক সূচক ভাবে পড়ল, লিসেন টু মি লাভ, রঙের খেলায় পৃথিবীর মোহ থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো নির্দিষ্ট বর্ণ হয় না। তামাটে হোক কিংবা শ্বেত শুভ্র, হৃদয় যদি কারোর মোলাটে একবার লিখে ফেলে, তবে তার থেকে সুন্দর আর কিছুই হয় না। কিন্তু পৃথিবীতে তো সবাই সৌন্দর্যের পূজারী জনাব। তাই নাকি?
সাদা যদি এতই সুন্দর হয় তাহলে কাপড়ের কাপড় দেখলে ভয় পাও কেন? আর কালো যদি এতটাই খারাপ হয় তাহলে চুল সাদা হলে রং করো কেন তাতে? রাফিনের অকাট্য যুক্তির মুখে মাহা যেন মুহূর্তে বাকরুদ্ধ হয়ে গেল। তার ডাগর চোখের পলক থমকে গেছে রাফিন গভীর চোখের মায়ায়। এই একটা প্রশ্ন যেন মাহার মনের সব হীনমন্যতাকে এক লহমায় ধুয়ে মুছে সাফ করে দিল। সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে এলো রাফিনের দিকে। চারিপাশে চুনি লাইটের চিমচিমে আলো রাফিনের তীক্ষ্ণ নাসিকা আর ফর্সা চিবুকে এক মায়াবী ছায়া ফেলেছে। মাহার মনে হলো এই মানুষটির সামনে দাঁড়ালে নিজের গায়ের রং বরং নিজের অস্তিত্বকে খুব দামি মনে হয়। বাতাসের ঝাপটায় বারান্দার পর্দাটা একবার তাদের দুজনের মাঝখানে আড়াল করে তৈরি করলো, আবারও পরক্ষণে সরিয়ে দিল। মাহা আলতো করে রাফিনের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল ঠিকই, কিন্তু এবার তার ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসে। সে ডালার ফুলগুলো একটু ঠিকঠাক করে নিল। রাফিনের চোখের দিকে সরাসরি তাকিয়ে মৃদু স্বরে বলল, সব উত্তর কি আজকেই দিয়ে শেষ করে ফেলবে? বাজি হারার জন্য তো কিছু বাকি রাখা দরকার জনাব। বলে মা চট করে ঘুরে ভেতরের দিকে হাঁটা দিল, কিন্তু তার দ্রুতলয়ে চলার ভঙ্গিতে তার হাতের চুরির শব্দে রাফিন স্পষ্ট বুঝতে পারলো মেয়েটা ভেতরে ভেতরে কতটা চালমাচাল। রাফিন বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে মাহার চলে যাওয়ার পথের দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলল। শরতের এই উদাস হাওয়া আর মাহার শাড়ির বাসন্তী রং যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পেছন থেকে কেউ একজন ডাক দিতেই রাফিন নিজেকে সামনে নিল, মুচকি হাসি হেসে পিড়পিড় করে বলল, রং দিয়ে নয় মাহা, তোমাকে আমি তোমার ওই অভিমানী মন দিয়ে জিতে নেব। সন্ধ্যার পরিবেশটা মায়াবী, যেন কোনো স্বপ্নপুরী। 90 দশকের ন্যায় মোমবাতির নিয়ন আলোয় এ যেন এক মায়াবী কুহক। ভেতর গুচ্ছে গুচ্ছে তাজা ফুলের সুবাসে মম করছে দৃষ্টিনন্দন পরিবেশ। সেই সঙ্গে দৃষ্টি কাড়ে উপস্থিত সকলের পোশাক আশাক। সকলেই সেজেছে 90 দশকের সাজে। রমণীদের প্রত্যেকেই শাড়ি পরার ধরনে সেই 90 দশকে সিগনেচার স্টাইল। সরু কুচি করা আঁচলটা পিন দিয়ে কাঁধে আঁটোসাঁটো করে আটকানো। আধুনিক স্লিভলেস ব্লাউজের বালাইও নেই। সবার পরনে কোনোই পর্যন্ত লম্বা হাতার ব্লাউজ, যার বর্ডার সামান্য সুতোর কাজ। প্রত্যেকেরই কেশ বিন্যাসে পরম সযত্নে করা হয়েছে বড় গোল খোপা, আর সেই খোপাকে গোল করে ঘিরে রাখা হয়েছে তাজা বেলি ফুলের মালায়। কেউ বা আবার কানের পাশে গুজে রেখেছে একটি বড় লাল গোলাপ। আর বাড়ির পুরুষগুলোর পরনে এক রাঙা পাঞ্জাবি। নবকুড়িগুলো কাঁধে আড়াআড়িভাবে পাতলা দোপাট্টা। উপস্থিত নীল তিহুর পরিবারের সকলের এসেছে মাহা ঋষাদের পরিবারও। সেই সাথে নীলের মামা বাড়ির সকলে, সৌভিক, কুহিলিকা, জুনাইয়া, ফারিসা, ফাহাদ, জুনায়েদ, সামি, সকলে। সম্মুখের পুষ্প সনে বসে আছে নীল তিহ। তাদের মাঝে গাঁদা ফুল শিউলি মিশ্রণে তৈরি একটি বিশাল পর্দা দিয়ে বিভাজন করা হয়েছে। তবে সেই পর্দার ফাঁক গলিয়ে নীল বারংবার দেখছে প্রিয়তমাকে। নিয়ন আলোয় সকলের অগোচরে হঠাৎই নিয়ন আলোয় তিহুর সম্মুখে হাজির হলো রাফা, নীরা, নাহা আর নিহিত, ফারিসা, ফাহাদ, সামির, জুনায়েদ। একযোগে তারা গিয়ে উঠল, বধূ সেজে থেকো গো লক্ষ্মী ভাবি, তুমি হলে ভাইয়ার প্রাণের চাবি। তাদের গানে মিচিমিচি হাসছে উপস্থিত সকলে। হঠাৎই মেয়েগুলোকে এক সাইডে সরিয়ে দিয়ে নিহিত, সামির, জুনায়েদ, ফাহাদ তিহুর উদ্দেশ্যে গিয়ে উঠল ফের, গুলু মুলু বা বিজান আমরা তোমার দেওরা কালা চান, ও গুলু মুলু বা বিজান আমরা তোমার দেওরা কালা চান, তোমার না দেখলে ভাবি বাঁচে না পরাণ। এদিকে মেয়েগুলো কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে ছেলেদের এমন কাণ্ডে। মাহা, পিহু, রাফা সারাকে নিয়ে পাশে সরে এসেছে। যেহেতু তারা সম্পর্কে নীলের শালী, তাই অন্য ছক করছে। ছেলেগুলো সরে যেতেই তারা নীলকে ঘিরে ধরে গিয়ে উঠল, তুলা ভাই ও আমার তুলা ভাই, দুলা ভাই তুলা ভাই ও আমার তুলা ভাই, চলে না সিনেমা দেখিতে আজি চাই, সিনেমার নাম নাকি তোমাকে চাই। তাদের এমন কাণ্ডে হেসে কুচি কুচি সকলে সশব্দে হেসে উঠেছে। কেউ কেউ বেচারা নীল পড়েছে বিড়াপড়ায়। তাদের সকলকে সরিয়ে নাসরিন হক কিছুটা রাগী কণ্ঠে বললেন, বাদরগুলো সর, আমাদের স্বাদের জামাইটাকে কি করে জ্বালাচ্ছে।
তারা মুখ ফেংচি কেটে সরে আসলো। হাসি আড্ডায় অতিবাহিত হতে লাগলো মুহূর্তগুলো। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে ওয়ালিদ খান মির্জা সূচনার হাত ধরে চেনে উঁচিয়ে গিয়ে উঠলেন। ওয়ালিদ খানের এমন কাণ্ডে ইতিমধ্যে বাকরুদ্ধ সকলে। মির্জা সূচনা বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন, মুখ চেপে হাসছেন সুফিনটা। এদিকে তাদের এমন কাঁদছে। রাউফিন মাহার পাশ ঘেঁষে এসে তারিফ বলল, চলো না লাভ লাইন, আমরাও একটা ডান্স করি। দেখো মামু মামিমা কেমন দারুণ একটা পারফরমেন্স করলো, চলো না আমরাও যাই। তারা করেছেন কারণ তারা ম্যারিড, তুমি আমি ম্যারিড। এখানে বিয়ের কি সম্পর্ক? বিয়ে সব আরে আসো তো। বলে এই রাউফিনের এক টানে মাহাকে সকলের সামনে নিয়ে আসলো। মাহা বিস্ফোরিত নয়নে চেয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করতে যেতে রাউফিন তার ওনার আঁচল চেনে গিয়ে উঠল। সকলকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে মাহা রাউফিনের দিকে। বিশেষত মাহার বাবা মা সকলের দৃষ্টি এড়িয়ে ফের পূর্বের অবস্থানে ফিরে এলো। রাউফিন মিটিমিটি হাসলো। মাহা কটমট দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। এদিকে পর্দার কোণে এক ছিদ্র গলিয়ে নীল হাত রাখলো তিহুর হাতে। বিদ্যুৎ স্পৃশের ন্যায় কেঁপে উঠল তিহু। বিস্মিত দৃষ্টিতে তাকালো পাশে। নীলের ছোট তৃপ্তির হাসি আলগোছে। সে চেপে ধরল তিহুর কোমল হাতখানা। তিহু হাত ছাড়িয়ে নিতে যেতে নীল আরো শক্ত করে ধরল হাতখানা। নওশাদ হক আর ওয়ালিদ খানের বন্ধুত্ব সম্পর্ক সবসময় চুলোচুলি মার্কা বলা যায়। ওয়ালিদ খান কিছু করছে না আর নওশাদ খান সেটা করবে না, হতেই পারে না। সেই জন্য ওয়ালিদ খানের পারফরমেন্সের পর থেকেই প্রস্তুতি নিচ্ছেন নওশাদ হক। তাই মাহা রাউফিন যেতেই তৈয়বা জামানকে নিয়ে তিনি উপস্থিত হলেন সকলের সম্মুখে। সহধর্মিনীকে নিয়ে গিয়ে উঠলেন। তবে এইবার একটু মাধুর্য মেশালেন তৈয়বা জামান। স্বামীর সঙ্গে সঙ্গে তিনিও গাইলেন। বাবা মাকে এমন এমন খুনসুটিতে দেখে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকালো তিহু। পড়তে পড়তে অনুভব করলেও সঠিক মানবকে জীবনে সে গ্রহণ করে সফলতা। নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার। কাল সকালে পূর্ণতা পাবে এক উন্মাদ প্রেমিকের প্রণয়। সকল বাধা বিপত্তি পেরিয়ে পরিণয় লগ্নের অতি কাছে তারা। কমিউনিটি সেন্টারের ছাদটা বিস্তর। এক প্রান্তে থেকে অন্য প্রান্তে স্বাভাবিকভাবে হেঁটে যেতে বোধ হয় মিনিট 10 লাগবে। বর্তমানে ছাদটির পূর্ব প্রান্তের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে একজোড়া কপতি। পূর্ণিমার উজ্জ্বল আলো সরাসরি এসে পড়েছে তাদের মুখশ্রী বরাবর। দাঁড়িয়ে আছে নীল তিহু। তিহুর হাতে এখনো মেহেদির গাঢ় লাল আভা লেগে আছে, যার ঔষধি সুঘ্রাণ এই শীতল বাতাসে এক মায়াবী মাদকতা ছড়িয়ে দিয়েছে। নীলের পরনে স্লিভলেস শার্টের হাতাগুলো কোনই পর্যন্ত গোছানো। তিহু আলতো করে নিজের মেহেদি রাঙা হাত দুটো কার্নিশের উপর রাখলো। নীল একদৃষ্টিতে তাকিয়ে আছে তিহুর সেই কাজল রাঙা চোখের দিকে, যেখানে আজ চাঁদের আলোর চেয়েও বেশি উজ্জ্বলতা। নীল কিছুটা এগিয়ে এসে তিহুর খুব কাছে দাঁড়ালো। তার গলার স্বর আজ বড্ড শান্ত ভারী। জানো নূর, তিহু প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। নীল বলতে আরম্ভ করলো। আমাদের বিয়ের সব আয়োজন 90 দশকের মতো কেন জানো? তখনও জিজ্ঞাসা দৃষ্টি মেলে নীল পুনর্বার বলল, কেননা 90 দশকে ভালোবাসা মানে ছিল অপেক্ষা। সেই সময় প্রেম আজকের মতো মুঠোফোনের স্ক্রিনে বন্দী ছিল না, বরং ছিল চিঠির ভাঁজে জমানো এক বুক আকুলতা। একটা মানুষকে পাওয়ার জন্য তখন বছরের পর বছর সবুর করতে হতো, ঠিক যেমনটা আমি করেছি তোমার জন্য। সব শুনে আনমনেই তিহু হুট করে বলল, আপনি আমাকে কতটা ভালোবাসেছেন, আমি তো কখনোই তাতে আপনার সমান হতে পারবো না। নীল আলগোছে হাত রাখলো তিহুর হাতে। ছাদের আলোয় মেহেদি রাঙা সেই হাতখানা নিজের হাতে নিয়ে তালু বরাবর চেয়ে পড়ল। এই যে বহু আকাঙ্ক্ষিত হাতে আমার নামটা চলচল করছে, এর চেয়ে বেশি আর কিছু চাই না ম্যাডাম। তিহু মুগ্ধ হাসল। মানুষটাকে সে যত দেখে তত অবাক হয়। উপলব্ধি করে পুরুষের ভালোবাসা আসলেও মারাত্মক সুন্দর। তবে নারী তোমাকে তোমার ভাগ্যে থাকতে হবে তা। অতিবাহিত হয়েছে বেশ অনেকক্ষণ। তিহুর এবার যাওয়ার পালা। বলা চলে এক প্রকার লুকিয়ে লুকিয়ে দেখা করেছে তারা, কেননা প্রবীণদের থেকে কড়া নির্দেশ আছে বিয়ের আগে কোনো মতে বরকনে দেখা দেখি করা যাবে না। তবুও শুধু নীলের জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে তিহু পাশে ঘুমানো মা আর কাকিমণিকে ফাঁকি দিয়ে এসেছে। তিহু ভাবলো ব্যাপারটা বলবে নীলকে, যদিও সে ভালো করেই জানে নীল রাজি হবে না, বলবে আরও কিছুক্ষণ থাকতে। কিন্তু সেটা সম্ভব নয়, কেউ তাদের কিছু বলবে না এটা নিশ্চিত। কিন্তু শুধু শুধু লজ্জা পেতে হবে তিহুকে। তাই সে নীলকে বলতে যাচ্ছিল প্রস্থানের কথা, কিন্তু তার আগে হঠাৎ নীরবতার বুক চিরে তার কর্ণগোচর হলো দূর হতে ভেসে আসে কারো ফিসফিসানির আওয়াজ।
তিউ চট করে ব্যস্ত হাতে নীলের মুখ আঁকড়ে ধরে সতর্ক কঞ্চে বলল। কিছু শুনতে পাচ্ছেন? কি শুনবো? তিউ খরগোশের কান খাড়া করে জোড়া আগত শব্দের উৎসের দিকে খাড়া করে বলল। মনে হচ্ছে কেউ খুব ফিসফিসিয়ে কথা বলছে, ভালো করে শুনুন। তিউ সন্ধিহান দৃষ্টিতে ছাদের অপর প্রান্তে যাওয়ার প্রস্তুতি নিতে নীল হাত আঁকড়ে ধরল তার। তিউ চোখ কুচকে তাকাতে নীল বলল। ওখানে মাহার রাফিন, যেও না। তিউ বিস্মিত দৃষ্টিতে তাকালো নীলের দিকে। মুখে মাহা রাউফিনের নাম একত্রে শুনতেই নীল বলল। আচ্ছা যাও, রুমে যাও, আন্টিরা খুঁজবে। তিউ ভালো করে বুঝলো নীল কথা ঘোরানোর চেষ্টা করছে, তবে সেও নাছরবান্দা। মিস্টার পলিটিশিয়ান, ইয়েস অর্কিড। আপনি মাহা রাউফিনের ব্যাপারে আগে থেকেই জানতেন, তাই না? হুম। নীলের আকপটি বলা স্বীকারোক্তিতে তিউ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। মানে? মানে আর কি নূর, রাফিন তো মাহাকে খুঁজে পেয়ে বিডি ব্যাক করেছিল, না হলে এই জন্মে বিডি ব্যাক করতো না। মানে ব্রাদারকে মাহার খোঁজ আপনি দিয়েছিলেন? হ্যাঁ। আপনি মাহার সম্পর্কে জানলেন কি করে? তোমার দিকে দিনে কে কয়বার তাকাচ্ছে সেটা আমার জানা ছিল, আর মা তো তোমার বেস্ট ফ্রেন্ড। তিউ পাকরুত, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। নীল তার তাজ্জব বনে যাওয়া মুখটির দিকে চেয়ে মুচকি হাসল, অতঃপর তার ললাটে উষ্ণ প্রেম পরশ এঁকে বলল। এই ব্যাপারে তো চিন্তা না করলে পারবেন ম্যাডাম, যান ঘুমান। তিউ সামান্য আড়ষ্ট হয়ে আসলো নীলের স্পর্শে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নেমে গেল নিচের দিকে, তবে দু সিঁড়ি নামতে পেছন থেকে ভেসে আসলো নীলের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর। মোবারক ম্যাডাম, আর কয়েক ঘন্টা মাঝে এমপি ওয়াজ খান নীলের পার্মানেন্ট সহধর্মিনী হচ্ছেন আপনি। কেউ আর আলাদা করতে পারবেন আপনাকে আমার থেকে। আমি কিন্তু এখনো আপনার পার্মানেন্ট সহধর্মিনী জনাব। কিছুদিন পর আপনি আমার নবমীর আম্মু হবেন। তিহুর চঞ্চল পাজরা থেমে গেল মুহূর্তে, বিস্মিত দৃষ্টিতে চেয়ে বলল। নওমিকে? ওয়াজিফা খান নওমি, আপনার আর আমার ফিউচার প্রিন্সেস। শরতের এক স্নিগ্ধ প্রভাত ভোরের শিশির ভেজা ঘাসে সূর্যের প্রথম রশ্মিটা পড়তে যেন চারিদিকে প্রকৃতির এক অন্যরকম সজীবতায় জেগে উঠেছে। ভৈরব নদের বুক চিরে আসা মৃদু শীতল হাওয়া আজ আনন্দবার্তা বয়ে আনছে। আজ সেই মহেন্দ্র খান শুভ পরিণয় কমিউনিটি সেন্টারের আঙিনায় আজ উৎসবের রং আরও গাঢ়। গেট থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত সাদা আর বাসন্তী রঙের কাপড়ে মোড়ানো 90 দশকে সেই চিরায়ত আমেজ আজ সজ্জিত কমিউনিটি সেন্টার। প্রণয়ের এক মায়াবী সুরের মূর্ছনা প্রতিটি হৃদয়ে যেন এক অদ্ভুত শিহরণ জাঁকে দিচ্ছে। বর্তমান যুগে 90 দশকের ন্যায় বৈবাহিক উৎসব দেখায় ইচ্ছুক জনগণের ভিড় জমেছে আঙিনায়। উপস্থিত জন কয়েক সাংবাদিকও। বাড়ির প্রবীণ মহিলারা ব্যস্ত বরণডালা সাজাতে, রূপার বাটিতে ধান দুর্বার ছোঁয়ায় প্রতিটি ডালা যেন এক একটি শিল্পকর্ম। মাহা, ফারিন, শিশির, আনায়া আর কিশোরী বাহিনী লাল পেরে সাদা শাড়ি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। প্রত্যেকেরই হাতে কাছের ছুরি, ঋণিচিনির শব্দ। তিহুর ঘরে তখন সাজসজ্জার ধুম। আয়নার সামনে বসে থাকা সেই মায়াবিনী আজ চেনা তাই। তার পরনে আজ সেই বহু প্রতীক্ষিত লাল বেনারসি, যা সোনালি সুতোর কারুকার্যে ঝলমল করছে। কপালে সোনার টিকলি আর নাকে বড় নথ। তিউকে আজ 90 দশকের কোণেগুলোর মতোই লাগছে। তার দু চোখে উপচে পড়েছে আজ রাজ্যের অপেক্ষা আর লাজুক সুখ। অন্যদিকে বর্ষাজে নীল আজ যেন আক্ষরিক অর্থেই এক রাজকুমার। ধবধবে সাদা গড়নে আচমকা তার মাথায় মেরুন রঙের শিরস্থানে তাকে পুরুষদীপ্ত দেখাচ্ছে। তার ব্যক্তিত্বের সেই চিরচেনা গাম্ভীর্য আজ এক অদ্ভুত কোমলতায় ঢাকা পড়েছে। সবার মাঝে উপস্থিত থাকলেও নীলের মন পড়ে আছে ওই নির্দিষ্ট কক্ষটির দিকে, যেখানে তার নূর আজ নিজেকে সাজিয়ে তুলেছে তার অর্ধাঙ্গিনী হাওয়ার নেশায়। আকাশের মেঘমুক্ত নীলিমা যেন দোয়া হয়ে নেমে এসেছে মত্তে। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো দূরত্ব, কেবল অপেক্ষার প্রহর গোনা কখন উচ্চারিত হবে সেই পবিত্র তিনটি শব্দ। বেলা গড়াতেই শোনা গেল কলরব। তিহু তখন লাল চুকচুকে বহু সেজে অপেক্ষমান। তখনই কেউ যেন একজন এসে বলল, বর এসেছে, বর এসেছে। যদিও বরের অবস্থান ছিল পাশে, তবুও উচ্ছ্বাসের শেষ নেই তাদের। এইদিকে বর আসার খবরে তিহুর মস্তিষ্কে হঠাৎই কি জানি দোলা দিয়ে গেল। আচ্ছা, তার নেতা সাহেবকে আজকে বর সেজে কেমন লাগছে? এমন চিন্তাধারা মাথায় চারা দিতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সে। বর দেখতে উৎসব জনতার পিছু পিছু ছুটে গেল সেও। মুহূর্তের মাঝে সামনে দৃশ্যমান হলো তিহুর নেতা সাহেব 90 দশকের বরের সাজে। তবে হঠাৎ বাঁধল মহাবিপত্তি। সকলে যখন বরকে বিমোহিত নয়নে দেখছে,
ঠিক তখনই কেউ একজন বলে উঠল, ব্যাস। সকলের দৃষ্টি কালো তিহু নীলকে রেখে সকলে তাকালো মেঝেতে পড়ে যাওয়া তিহুর দিকে। হু হু করে হেসে উঠল অনেকে। একে তো লাজ লজ্জার মাথাকে এখানে এসেছে তিহু, তার উপর কিনা সবার সামনে পড়ে গেল। সকলে যখন মিটিমিটি হাসছে নীল তখন সবার সামনে মুখে হাত দিয়ে লাজুক হাসল। ঘড়ি তখন সকাল 10টার কাছায় স্থির হয়েছে কমিউনিটি সেন্টারের বিশাল আঙিনায়। বরকনের আসনে আসীন হয়েছে নীল তিহু। কিছুক্ষণের মাঝে দ্বিতীয়বারের মতন 3 কবুলের পবিত্র বন্ধনে আবদ্ধ হবে তারা। এদিক